বন্ধুরা কি অবস্থা সবার? ডাকাত পড়েছে। না না, আমার ঘরে না, আমি এটা বলি নাই, শ্রাবন্তী বলতেছে শ্রাবন্তীর ঘরে নাকি ডাকাত পড়েছে। বন্ধুরা থাম্বনেল দেখে বুঝে গেছো, তিনটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি এখন। তার মধ্যে সব থেকে হাইপ ক্রিয়েট করা একটা বিষয় হচ্ছে ডাকাতের বিষয়টা। ডাকাত পড়েছে নামক একটা গান এসেছে, শ্রাবন্তী সেখানে আইটেম গার্ল হয়েছে। যদিও তাকে আসলে গার্ল বলতে এখন জানি কেমন লাগে, ওমেন বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়। কারণ একটা সময় শ্রাবন্তী আমার ক্রাশ ছিল সিরিয়াসলি, মানে নায়িকাদের মধ্যে, কলকাতার নায়িকাদের মধ্যে। তো পরবর্তী সময়ে আমি তখন জানতাম না, অনেক ছোট ছিলাম। আমি যখন শুনলাম যে শালার শ্রাবন্তী একটা না দুইটা না তিনটা বিয়ে করে ফেলাইছে, ইভেন এখন তো শুনি 4টাও নাই করে ফেলাইছে, কেউ কেউ বলে 5টা। আমি জানি না আসলে রাইট ইনফরমেশন কোনটা, তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানাও। যাই হোক, সে কয়টা বিয়ে করবে না করবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, বাট তারপরেও কেমন জানি ভাই, দর্শক হিসেবে আগে যে ফিলটা পাইতাম এই নায়িকারে দেখলে, এখন না সেই ফিলটা পাই না। তবে দীর্ঘদিন পর সে তার ফর্মে ফিরেছে। সম্পূর্ণরূপে ফিরেছে কিনা সেটা তো তোমরা আছো বিচার করার জন্য, তোমরা বলবা। বাট আমার কাছে মনে হয় যে হ্যাঁ, কিছুটা ফিরছে। কিছুটা বললাম এই কারণ তার ফিটনেস এখানে সেই আগের মতোই, একটু মোটাই লাগতেছে। আসলে বয়সেরও একটা ব্যাপার আছে, তারপরেও যেই এফোর্টটা সে দিছে একটা আইটেম গানের মধ্যে, একজন আইটেম গার্ল যেরকম থাকে, যেইভাবে আসলে নাচানাচি করে, যেই হার্ডওয়ার্কটা করতে হয়, সেটা কিন্তু কোনো কমতি আমি লক্ষ্য করতেছি না। ঠিক আছে, একদম দুর্দান্ত নেচেছে শ্রাবন্তী, আর গানটাও দুর্দান্ত, গানের লিরিক্সটাও দুর্দান্ত। আচ্ছা আমরা একটু দেখি গানটা লিখেছে কে, কারণ লিরিক্সগুলো আমার কাছে ভালো লাগছে। আচ্ছা, বাদল পাল, ওকে। আর কণ্ঠ দিয়েছে ইমন চক্রবর্তী। এটা কি ছেলে না মেয়ে? আই থিঙ্ক মেয়েও হইতে পারে, ছেলেও হইতে পারে, কারণ আসলে কলকাতার অনেক আর্টিস্টদের নাম আসলে আমি ভাবি একটা, পরে গিয়ে দেখি যে আরেকটা, মানে ভাবি ছেলে, পরে গিয়ে দেখি যে মেয়ে, এরকম হয়ে যায়। যাই হোক, ইমন চক্রবর্তী গান গাইছে। ওয়েট, শ্রাবন্তী এখানে আইটেম গার্ল, এটা একটা আইটেম গান। সো এখানে মেয়ে কণ্ঠ দিবে নাকি ছেলে কণ্ঠ দিবে? আরে ভাই, মাঝে মাঝে এরকম হয়, বুঝছো, মাঝে মাঝে এরকম হয়, প্যারা নাই। আসলে অতিরিক্ত কন্টেন্ট কনজিউম করি তো, মাঝে মাঝে তালগুল পাকে যায়। যাই হোক, ইমন চক্রবর্তী দারুণ গিয়েছো। মানে তোমার নামটা হচ্ছে ছেলে মানুষের মতো, কিন্তু আসলে তুমি মেয়ে। পরে আমি বুঝতে পারছি এটা ঘাটাঘাটি কইরা। একটা মেয়ে মানুষের নাম কেমনি ইমন চক্রবর্তী হয়, নাকি হাজবেন্ডের নামে নাম রাখছে? যাই হোক, তো গানের কথা কে লিখেছে, কে গানটা গেয়েছে, এইটা দেখার কারণটা হচ্ছে গানের কথা এবং গানটা যে গেয়েছে অনবদ্য, তাদের পারফরমেন্স অনবদ্য। সেই সাথে শ্রাবন্তীর অসাধারণ ডান্স, অসাধারণ উপস্থিতি। দীর্ঘদিন পর আমাকে শ্রাবন্তীর এর আগে করা একটা আইটেম গান, সেটার নাম হচ্ছে যতই বলা মায় কোকা কোলা, নাকি বোকা ভোলা। যতই বলা মায় বোকা ভোলা, বোকা ভোলা, আরে বোকা ভোলা। হ্যাঁ, সোহমা শ্রাবন্তী ওইটার কথা মনে করিয়ে দিচ্ছে। তবে এখানেও কথা আছে, এই গানটা কোথাও গিয়ে কালাচান গানটারও ভাইব দিচ্ছে, আমাদের দেশের কালাচান। কি মনে পড়তেছে কালাচানের কথা? আমার কাছে মনে হয় এই গানটার মেকার্সরা কয়েকটা জায়গা থেকে ইন্সপায়ার হয়েছে, মানে কয়েকটা আইটেম গান থেকে ইন্সপায়ার হয়েছে। এটা দোষের কিছু না, বেশ দারুণ ভাবেই তারা সেটা প্রেজেন্ট করতে পারছে। মানে এরকম না যে গানটা শোনার সাথে সাথে বোঝা যাচ্ছে যে হ্যাঁ অমুকটার নকল তমুকটার কপি, এইগুলা না। খুব সুন্দরভাবে তারা ব্যাপারটা ম্যানেজ করছে, বোঝাও যায় না অতটা। খুব বেশি কান লাগিয়ে না শুনলে, একটু বেশি কান লাগিয়ে তোমরা শুনে দেখো, তখন বুঝতে পারবা যে গানের শুরুতে যেই রিদমটা, যেই বাজনাটা, ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা তোমার কানে আসবে, সেটা কোথাও গিয়ে ওই কালাচানের থেকে ইন্সপায়ার বলেই মনে হচ্ছে। ইভেন গানের ভিতরে কালাচান শব্দটাও আছে। আবার রঘু ডাকাত সিনেমাটা আসতেছে, দেবের রঘু ডাকাত, সেই ডাকাত শব্দটাও এই গানের মধ্যে আছে। এখন আমি জানি অনেকেই বলবে যে ভাই তুই কি রে, শব্দ ভাই যে কোনো শব্দ থাকতেই পারে। সো একটা শব্দের সাথে আরেকটা গানের শব্দে মিল থাকলেই সেটা কপি। আমি তো কপি বলতেছি না। সম্পূর্ণ গানটা জুড়ে শ্রাবন্তীর ডান্স দেখার মতো ছিল, এনার্জেটিক একটা পারফরমেন্স লক্ষ্য করা গেছে। এবং তার যখনই ক্লোজ শটগুলো নিচ্ছিল, ইভেন লং শটেও তাকে বেশ গ্ল্যামারাস লাগতেছিল। ভাই ডাকাত পড়েছে গানটা এমন একটা গান হয়েছে, আমার কাছে মনে হচ্ছে এইটা মুহূর্তের মধ্যে টিকটক, রিলস এগুলোতে ভাইরাল হয়ে যাবে। কারণ ক্যাচি লাইন, সেই সাথে দুর্দান্ত গ্ল্যামারাস লুকে শ্রাবন্তী, দুর্দান্ত ডান্স করেছে সে, মিউজিকটাও অসাধারণ। সো আমার কাছে মনে হয় পারফেক্ট একটা আইটেম গান, সিনেমার আইটেম গান যেরকম হওয়ার দরকার সেরকমই হয়েছে ডাকাত পড়েছে গানটা। এবার বলতে চাই শ্রীমান ভার্সেস শ্রীমতী নিয়ে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, একটা কথা, একটা অভিমান, তার উপর সময়ের পলি জমে জমে একটা আস্ত পাহাড়।
মিঠুন চক্রবর্তী আমার বেশ প্রিয় একজন অভিনয় শিল্পী। উনি কলকাতার অভিনেতা, এইটা আমি আগে ছোটবেলায় বুঝতাম না। যখন ওনার অনেক অনেক মুভি টুভি দেখতাম ভাবতাম ইনি বোধহয় আমাদের বাংলাদেশেরই। তো যাই হোক, এই বয়সে এসে এই মানুষটা এত এফোর্ট কিভাবে দিচ্ছে, আসলে এরা এত মোটিভেশন কোত্থেকে পায়, এদের ভেতরে এনার্জি কোত্থেকে আসে এটাই বুঝি না। মানে আমাদের বাংলাদেশের অ্যাক্টর অ্যাক্ট্রেসদের যদি দেখি, তাদের একটু বয়স হতে না হতে, মানে বয়স হয়ই না ভাই, মধ্য বয়স হতে হতেই তারা শেষ ফুস। যদিও এর কিছুটা দায়ভার ডিরেক্টরদের আছে, প্রযোজকদের আছে। তারা আসলে আমাদের দেশের সিনেমার অভিনয় শিল্পীরা একটু বয়স হইলে তাদেরকে আর মাথায় রাখে না, তাদের নিয়ে আর গল্প ভাবে না। তো দেখুন না, এই মিঠুন চক্রবর্তী পরপর সুপার ডুপার হিট সিনেমা উপহার দিচ্ছে এই বয়সে এসে। মূল বিষয় হচ্ছে তিনি যেই বয়সের সেইটার সাথে মিল রেখে তার ক্যারেক্টারগুলো কিন্তু লেখা হচ্ছে, তাকে নিয়ে সিনেমা ভাবা হচ্ছে, সেটা মেক করা হচ্ছে, দর্শক সেটা লুফে নিচ্ছে, গল্পই কথা বলতেছে। শ্রীমান ভার্সেস শ্রীমতী টিজার দেখলাম, দেখে এটা অ্যাটলিস্ট বুঝতে পারলাম যে এই সিনেমাটাও একটা হিট ব্লকবাস্টার সিনেমা হতে পারে, হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ একে তো কলকাতাতে ফ্যামিলি অডিয়েন্স অনেক বেশি মাত্রায় সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে, কারণ ওদের সিনেমা হলগুলোর পরিবেশ আমাদের এইখানকার সিঙ্গেল স্ক্রিনের যে পরিবেশ তার থেকে ফার বেটার। আমাদের এখানে তো মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সের সংখ্যা অনেক কম তুলনামূলক, সিঙ্গেল স্ক্রিন তো বেশি, তাই না? সো সেটাই বললাম যে ওদের ওখানে এই ব্যাপারটা সংস্কার হয়ে গেছে। এই কারণে ওদের ওইখানে সব ধরনের ফিল্ম ভালো চলে, বিশেষ করে ফ্যামিলি অডিয়েন্স বেশি যাওয়ার কারণে ওই মাস কমার্শিয়াল মুভির তুলনায় এখন আর্ট ঘরনার মুভিগুলোই বেশি চলে। তো শ্রীমান ভার্সেস শ্রীমতীর মধ্যে গল্প যেটা আভাস পেলাম যে অনেক বছর ধরে একটা ডিভোর্স কেস চলতেছে বা এরকম কিছু। কারণ এর আগে একটা সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তীকে এটা নিয়ে একটু কথা বলতে শুনছি, সেখান থেকে এই ধারণাটা পেয়েছি। প্লাস এই টিজারেও দেখলাম যে হ্যাঁ, ডিভোর্স নিয়ে কিছু কথা বলা আছে, কিছু ইঙ্গিত দেওয়া আছে। মনে হয় সমাজের এই যে একটা ব্যাধি ডিভোর্স, এই ব্যাপারটা খুব গভীর থেকে দেখানো হবে। সিনেমাটা যারা দেখবে সেই সমস্ত দর্শকদেরকে হয়তো সমাজের এই ব্যাধি সম্পর্কে দারুণ একটা ধারণার পাশাপাশি অনেক শক্তপোক্ত একটা মেসেজ দিয়ে যাবে এই সিনেমা। ঠিক যেমনটা কিছুদিন আগে সন্তান সিনেমাটা রিলিজ হলো, সন্তান আমার দেখা হয়েছে, গতকালকে দেখছি। ভাবছি যে ওইটা নিয়ে একটা আলাদা ভিডিও করব, বাট করা হয়ে উঠতেছে না। সন্তান মুভিটা দুর্দান্ত ছিল, দারুণ একটা মেসেজ দিয়ে গেছে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা। এক কথায় চোখে জল এসে যাবে। মিঠুন চক্রবর্তী যেরকম মাস কমার্শিয়াল ঘরানার সিনেমায় অভিনয় করে অনবদ্য, যেরকম তার ডায়লগ ডেলিভারি অসাধারণ, মানে ভূমিকম্প হয়, সেম ভাবে ওই মাস কমার্শিয়াল থেকে দূরে গিয়ে আর্ট ঘরানার ফিল্মগুলা অথবা একটু ড্রামা টাইপ, একটু একদমই ডাল টাইপ একটা ফিল্মেও একজন মিঠুন চক্রবর্তী কিন্তু অসাধারণ, অনবদ্য, তুলনা চলে না, অন্য কারোর সাথে তুলনা চলে না। তো শ্রীমান ভার্সেস শ্রীমতী, এইটাতে শুধু যে মিঠুন চক্রবর্তী আছে তা কিন্তু না, এখানে আরেকজন আছে, অঞ্জন দত্ত নামে একজন। আমি তার কাজ খুব একটা দেখি নাই, বাট যতটুকু জানি আর কি, যতটুকু অল্প বিস্তর ধারণা আমার আছে যে অঞ্জন দত্ত কিন্তু একজন অসাধারণ অভিনেতা। তো মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্তকে একসাথে দেখতে পারাটা, এটা আমার মনে হয় যে ভারতীয় দর্শক, কলকাতার দর্শকদের জন্য, ইভেন যারা ভারতীয় বাংলা সিনেমা বাংলাদেশ থেকে দেখে থাকে তাদের জন্য একটা দারুণ সারপ্রাইজ। আমার মনে হয় অধিকাংশই এই ভিডিওটা ওপেনই করছো এখন যেই বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা সম্পর্কে জানার জন্য, সেই বিষয় সম্পর্কে আমার কথা শোনার জন্য। জিতের আপকামিং প্রজেক্ট আসলে কোনটা হতে যাচ্ছে না, মানে জিতের 58 নামক একটা প্রজেক্টের কথা আমরা শুনতেছি, সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে কিছুটা হাইপ লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই অনেক ধরনের কথা বলতেছে, জিতের হেয়ার স্টাইল মেলানোর চেষ্টা করতেছে। বন্ধুরা, তোমাদের কথা আমি জানি না, জিতকে নিয়ে আমার যে এক্সপেকটেশন, একদম ছোটবেলা থেকে জিতকে পছন্দ করি। আমার পূর্বে জিতকে নিয়ে বেশ কয়েকটা ভিডিও করা আছে, ওগুলা দেখলে তোমরা বুঝতে পারবা। সেখানেও আমি ব্যাপারটা আসলে ক্লিয়ার করেছিলাম। মানে আমরা যখন ছোট ছিলাম তখন জিত আর দেবের মধ্যে একটা লড়াই হতো আমাদের কোচিং এ, সেই জায়গায় আমি জিতের পক্ষে থাকতাম সব সময়। সেটা সেই 12, 13, 14 কথা বলতেছি। যাই হোক, তো সেই জিতকে আমি হারিয়ে ফেলেছি, অনেক বছর ধরেই মিস করতেছিলাম। এখন সেই কামব্যাকটার অপেক্ষায় আছি। সেটা কেবলমাত্র আমার কাছে মনে হয় যে জিতের বস নামক একটা সিনেমা ছিল না, সেটার সিকুয়াল মানে বস 2 আসছিল, তারপরে আর আসে নাই। এবার আমার মনে হয় ওই সিনেমাটার মাধ্যমে, একটা দুর্দান্ত মাস কমার্শিয়াল অ্যাকশন ঘরানার সিনেমার মাধ্যমে জিত কামব্যাক করতে চলেছে। জিতের আপকামিং মুভির একটা অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই আমরা মনে হয় পেতে যাচ্ছি। আমার মন বলছে বস 3-র একটা অ্যানাউন্সমেন্ট এসে যাবে, আবার এটা নাও হইতে পারে। এটা জাস্ট আমার একটা এক্সপেকটেশন জিতের কাছ থেকে, কি বলবো, একটা অনুমান আর কি, আর কিচ্ছু না। কেন অনুমান সেটাও বলতেছি, কারণটা হচ্ছে রিসেন্টলি জিত আলোচনায় এসেছে, তাকে নিয়ে ব্যাপক একটা হাইপ ক্রিয়েট হয়েছে নেটফ্লিক্সের খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে। এখন কথা হচ্ছে জিতের উচিত
একটা দারুণ কামব্যাক করা এই সময় যদি সে কামব্যাক করে, এই যে খাকির যে একটা হাইপ ক্রিয়েট হয়েছে, জিতের যে একটা হাইপ ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু কাজে লাগবে। তার দর্শক কিন্তু কিছুটা ঝিমিয়ে পড়েছিল, সেই দর্শকগুলো কিন্তু গা ঝাড়া দিয়ে উঠেছে। এই যে তারা জেগে উঠেছে, এই জেগে ওঠার মধ্যেই কাজ সাইরা ফেলতে হবে। যদি বস 3-র মতো একটা সিনেমা নিয়ে হাজির হতে পারে, তাহলে সেটা হবে মেঘনা চাইতেই বৃষ্টির মতো। কিছুটা হিন্টস, কিছুটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। কেন বলতেছি, কারণ সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে যে সমস্ত ফ্যানরা অতিমাত্রায় তাদের পছন্দের হিরোকে নিয়ে মাতামাতি করে, তারা কিন্তু অনেক সময় অনেক কিছু জানে, কিছু কিছু ক্লু পায়, যার জন্য তারা এই টাইপ অফ পোস্ট করে। যেমন জিতের কিছু কিছু পিকচার ভাইরাল হয়ে গেছে, কিছু কিছু লুক ভাইরাল হয়ে গেছে, যেখানে জিতকে দেখা যাচ্ছে সেই আগের লুকে, সেই বস সিনেমার যে লুকটা ছিল জিতের, হেয়ার কাটিংটা ছিল, যেই বিয়ার্ডের স্টাইলটা ছিল, ফেসের যে একটা আলাদা স্টাইল ছিল, সেই লুকে কিন্তু জিতের একটা নতুন লুক ভাইরাল হয়ে গেছে। তো আশা করতে দোষ কোথায়। এবং আজকে আমি দেখলাম যে জিতের অফিসিয়াল ফেসবুক পেজ, ফ্যান পেজ, যেটা ভেরিফাইড ফ্যান পেজ, সেখানে জিত কিন্তু প্রতিনিয়তই ভিডিও আপলোড করে, ছোট ছোট ক্লিপ আপলোড করে আগের সিনেমাগুলোর। তো হঠাৎ আজকে দেখলাম ভিডিওটা আপলোড দিতে দেরি হয়ে যাবে, বাট ভিডিওটা যখন করতেছি তারা ঠিক 1 ঘন্টা আগে জিত একটা বস সিনেমার ক্লিপ আপলোড করেছে। সো এখান থেকে আমার কাছে কেন জানি মনে হচ্ছে বস 3-র অ্যানাউন্সমেন্ট হয়ে যেতে পারে বন্ধুরা। আবার না আসলে ভেজাল, তোমরা আবার বলবা যে কি বলেন না বলেন, আন্দাজি খালি ঢেল মারেন। সো আমি আবারও বলতেছি, না আসলে আমার কিছু করার নাই। তো বন্ধুরা, কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, কমেন্টে তোমরা জানাও জিতের আপকামিং সিনেমার যে অ্যানাউন্সমেন্ট আসতেছে, সেটা আসলে কোনটা হওয়া উচিত, বস 3 নাকি অন্য কোনো নতুন সিনেমা।